এবার সত্যি বড় কিছু ঘটতে চলেছে। আচ্ছা, এই কথাটা আপনারা আমরা সকলেই এই নানান ইউটিউব চ্যানেল, নানান সংবাদের চ্যানেল, খবরের কাগজ ইত্যাদিতে আমরা দেখে থাকি না, যে হঠাৎ একটা কিছু, কোনো বড় ঘটনাকে দৃষ্টি আকর্ষণ করবার জন্যে আমাদের মতো এই সংবাদ মাধ্যমের সমস্ত প্রতিনিধিরা অনেক সময় হেডলাইনে এটা ব্যবহার করে থাকি। কিন্তু কখনো কি শুনেছেন আদালত, বিশেষত দেশের সর্বোচ্চ আদালত, তারা এই ধরনের কোনো কথা কোনো একটি বিশেষ ঘটনায় কখনো বলেছেন? বোধহয় এটারও কোনো নজির নেই। যেরকম তারা এটা মনে করেছেন যেটা সম্পর্কে আজকে তারা এই কথাটা বললেন, তারা এটাই বলেছেন, সেটারও নজির ভারতবর্ষের ইতিহাসে নেই। সেটা কি, আর কি ঠিক ঘটতে চলেছে, কত বড় সেই ঘটনার প্রভাব, সব কিছু আজকে আপনাদের সামনে তুলে ধরছি। নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী, আপনাদের সাথে। আপনাদের ভালোবাসা, আপনাদের সাপোর্ট, আপনাদের সমস্ত রকমের লেখা কমেন্ট, শেয়ার, সব কিছু নিয়ে আমরা এগিয়ে চলেছি, কারণ মানুষের ভাষা সবার মনের কথা বলে। আপনারা কমেন্ট করুন, লিখুন এবং সেটাকে, এই এপিসোডটাকে শেয়ার করুন, যাতে আপনাদের কমেন্টগুলো চতুর্দিকে সমস্ত মানুষের মধ্যে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে পারে। আর আপনারা লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন অন রাখুন এরকম ইন্টারেস্টিং এপিসোডগুলোর জন্য। আজ রাজ্যের, পশ্চিমবঙ্গ রাজ্যের প্রথম দফার ভোট, সেটা হয়ে গেল নজিরবিহীন, ঐতিহাসিক। কারণ রাজ্যের প্রচার, এই ভোটের প্রচার পর্ব থেকে আজ পর্যন্ত কোনো ঘরের কোনো ঘর খালি হলো না, কোনো মানুষের মৃত্যু হলো না, নিরাপদ নির্বিঘ্ন ভোট হলো, কোনো ছাপ্পা হলো না। এই সমস্ত দিক থেকে নজিরবিহীন যেমন, তেমনি প্রায় 91 থেকে 93% মানুষ ঘরের বাইরে বেরিয়ে এসে ভোট দিলেন। ফলাফল কি, সেটা তো আমরা আগামী 4 তারিখে জানতে পারবো। কিন্তু এই সমস্ত ভোট নিয়ে যখন সবাই ব্যস্ত, ঠিক তার তলায় তলায় ঘটে গেল কিন্তু আর একটা অভূতপূর্ব ঘটনা। আজ সুপ্রিম কোর্টে আইপ্যাক, ইডি এবং রাজ্য সরকারের সঙ্গে যে কেসটি, সেটির আজকে আবার হিয়ারিং ছিল। আপনাদের আগের হিয়ারিংগুলো বর্ণনা করতে গিয়ে বলেছি যে রাজ্য সরকারের তরফ থেকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে, তৎকালীন ডিজিপি রাজীব কুমারের তরফ থেকে, সিপি, কলকাতা পুলিশ কমিশনার এবং অন্যান্যদের তরফ থেকে একটা টিম অফ লয়ার, তাদের মধ্যে কারা কারা ছিলেন, তাদের মধ্যে আছেন মাননীয় কপিল সিব্বাল, মিস্টার শ্যাম দেওয়ান, মিসেস মেনকা গুরুস্বামী, এই স্তরের, সর্বোচ্চ স্তরের সমস্ত আইনজীবীরা। উল্টো দিকে এই মামলাটির একদম প্রথম থেকে উল্টো দিকে যারা ছিলেন, সরকার পক্ষে ছিলেন হচ্ছে কেন্দ্রীয় সরকারের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা এবং ইডির তরফ থেকে দাঁড়িয়েছিলেন মিস্টার ডি রাজু। এখন এই সওয়াল জবাবের প্রথম যারা সওয়াল শুরু করেন, সেই শ্যাম দেওয়ান থেকে শুরু হয়। মামলার মেনটেনেবিলিটি বা গ্রহণযোগ্যতা, আদৌ মামলাটা গ্রহণযোগ্য কিনা, সেই ধারা বিবরণী যতটা আমার কুলিয়েছে শিক্ষাগত যোগ্যতায়, আমি আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করেছি সহজ ভাষায়। কারণ আইন ইটসেলফ একটা খুব জটিল ব্যাপার, সেটা নিয়ে নানান ধরনের তর্ক বিতর্ক থাকতে পারে, কিন্তু তার যে মূল অংশগুলো, সেই অংশগুলো আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করেছি। শ্যাম দেওয়ানের সমস্ত রকম সওয়াল কমপ্লিট হওয়ার পরে আসেন মিস্টার কপিল সিব্বাল, তিনিও মামলার মেনটেনেবিলিটি নিয়ে প্রশ্ন তোলেন। তারপরে আসেন অভিষেক মনু সিংভি এবং সর্বশেষ মেনকা গুরুস্বামী। এবং এদের মূল বক্তব্যটা ছিল যেটা, যে এই মামলাটা এই বেঞ্চে, মানে বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রা এবং মিস্টার আঞ্জারিয়া, মাননীয় বিচারপতি, এনাদের বেঞ্চে, মানে দুজনের বেঞ্চে এটা নেওয়াই যেতে পারে না। তারা অসংখ্য সংবিধানের ধারা রিডিং করে যেতে থাকেন, দিনের পর দিন ধরে 3 থেকে 3.5 ঘন্টা যাবৎ রিডিং করে গেছেন কনস্টিটিউশন এবং
বিভিন্ন রকমের অন্যান্য যে সমস্ত রায় বেরিয়েছে সেই সমস্ত রায়গুলো রেফারেন্স দিতে থাকেন। একই ঘটনা ঘটে কপিল সিব্বলের ক্ষেত্রে, তিনি পিএমএলএ অ্যাক্ট নিয়ে পড়তে থাকেন, পরবর্তীতে অভিষেক মনু সিংভি এবং সর্বশেষ মেনকা গুরুস্বামী। কিন্তু গতকালকে সেই পর্যায়টা শেষ হওয়ার পর, মানে অভিযুক্ত পক্ষ যারা ইডির করা কেসে যারা অভিযুক্ত, তাদের সমস্ত রকম সওয়াল শেষ হয় গতকাল, এবং আজ ছিল তার কন্টিনিউয়েশন পুরো হিয়ারিংটা। এবং আজকে যারা সওয়াল শুরু করেন তিনি হচ্ছেন ভারতবর্ষের অন্যতম খ্যাতনামা এবং আইন জগতের কিংবদন্তি বলা যায়, যার হাতে, যার সওয়ালে কিন্তু নিশ্চিত হয়েছিল ওই নির্ভয়া মামলার চারটি আসামির চরম দণ্ড, ফাঁসি বা মৃত্যুদণ্ড, কোট আনকোট। এটা ইউটিউব কমিউনিটিতে এই ভাষাটা ব্যবহার করা ঠিক কি ঠিক নয় আমি জানি না, কিন্তু এটা ইতিহাস বর্ণনা করবার জন্য বললাম, মার্জনা করবেন। কিন্তু ঘটনাটা ঘটনাই, এই তুষার মেহতা আজকে সওয়াল শুরু করাতে যা হলো তা হচ্ছে নজিরবিহীন। তার কারণ আইপ্যাক কাণ্ডে কি ঘটেছে সেটা আমরা বাইরে বাইরে থেকে টিভির পর্দায়, ইউটিউবের পর্দায়, খবরের কাগজে নানান রকম ভাবে দেখেছি এবং সবটাই জেনেছি কিভাবে ওই তৎকালীন মুখ্যমন্ত্রী, এখন কেয়ারটেকার মুখ্যমন্ত্রী, কিছু করার নেই বলতে হবে সিএম, তিনি বাইরে এসে যে বর্ণনাগুলো দিয়েছেন সেগুলোই মানুষ শুনেছে। উল্টো দিকে ঠিক ওই ভিতরটাতে কি হয়েছিল, মানে ওই প্রতীক জৈনের মানে ঘরের ভিতর ইডি যখন রেড করছে, আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈন, তার ঘরের মধ্যে যখন রেডটা হচ্ছে তখন ঠিক মুখ্যমন্ত্রী যখন ঢুকে যান তখন ঠিক কি ঘটেছিল, তারপরে সেখান থেকে কটার সময় তিনি বেরিয়ে আসেন, কটার সময় বেরিয়ে আসে, কখন তিনি ইডির দপ্তরে গিয়ে হাজির হন, এবং সেই ইডির দপ্তরে হাজির হওয়ার পর তার মাঝখানে তার ভিতরে ঠিক কি কি ঘটনা ঘটেছিল এবং সেখানে ঠিক কি কি বেআইনি কাজ তারা করেছিলেন, এই সমস্ত আজকে তুলে ধরতে থাকেন সলিসিটর জেনারেল মাননীয় শ্রী তুষার মেহতা। তার ফলবশত আমরা জানতে পারি যে প্রতীক জৈনের বাড়িতে যখন রেড হয় তখন মুখ্যমন্ত্রী সেখানে ঢুকে যান, সেখানে তার সাথে অন্য পুলিশ ডিজিপিও ঢুকে যান, সেখানকার ইডি অফিসিয়ালরা তারা নিজেদের পরিচয় জ্ঞাপন করেন, আই কার্ড দেখান, এ তৎসত্ত্বেও সেখান থেকে তাদের হাত থেকে সমস্ত ধরনের ডিজিটাল কপি, ল্যাপটপ, ফোন ইত্যাদি সমস্ত ফাইল এগুলো কেড়ে নিয়ে চলে আসা হয়। একই ঘটনা ঘটে আইপ্যাকের দপ্তরে, সেখানেও তারা সেই ইডি অফিসিয়ালরা দেখান যে তাদের আই কার্ড আছে। এই আই কার্ডটা হচ্ছে খুব ভাইটাল একটা জিনিস, যেটা আজকে সুপ্রিম কোর্টের হিয়ারিং এ উঠে এসেছে, যে অথরাইজেশন, তারা যে অন্য একটি নির্দিষ্ট অথরাইজেশনের ভিত্তিতে সেখানে তদন্ত করতে গেছেন, আই কার্ডই তার প্রমাণ। এর পরবর্তীতে মুখ্যমন্ত্রী সেখান থেকে সমস্ত ডকুমেন্টগুলো নিয়ে চলে যান, যেখানে আরো অনেক পুলিশ অফিসিয়াল তার সঙ্গে ছিলেন। এবার সেখানে প্রশ্ন ওঠে যে তিনি একজন জেড ক্যাটাগরির, যেটা ওনাদের এফিডেভিটে জানিয়েছেন, মুখ্যমন্ত্রীদের এফিডেভিটে জানিয়েছেন যে তিনি একজন জেড ক্যাটাগরির নিরাপত্তা পান বলে সেখানে তার সাথে এই সমস্ত ডিজিপি, মুখ্য সচিব, পুলিশ কমিশনার এরা সেখানে গিয়ে হাজির হয়েছিল। তখন খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট এখানে মেনশন হয়েছে, সেটা হচ্ছে যে যখন মুখ্যমন্ত্রী ওই জায়গা ছেড়ে চলে যান একটার দিকে, বিকেলের দিকে, সেখান থেকে তিনি গঙ্গাসাগর মেলায় যান, কিন্তু তখন কিন্তু ডিজিপি, মুখ্য সচিব ইত্যাদিরা তার সাথে যাননি, তখন পুলিশ কমিশনার যাননি। তাহলে কোন বাধ্যবাধকতা ছিল যে ওইখানে গঙ্গাসাগরে যাওয়ার সময় নিরাপত্তার দরকার পড়লো না জেড ক্যাটাগরির, আর আইপ্যাক দপ্তরে যাওয়ার সময় তিনি গেলেনই শুধু না, তারা সঙ্গে গেল শুধু না, মুখ্যমন্ত্রী ডিজিপিকে বিকেল 5টা-6টা পর্যন্ত ওই আইপ্যাক দপ্তরে বসে থাকতে নির্দেশ দিয়ে যান। এবং সমস্ত ধরনের ইডি আজকে অভিযোগ করেছে, আজকে বিস্তারিতভাবে সেটা জানা গেছে যে ওখান থেকে যখন তারা ডাটা ট্রান্সফার করছে, ইনক্রিমিনেটিং ডকুমেন্টস, যা কিনা অসঙ্গতিপূর্ণ ডকুমেন্টস, সেগুলো যখন কালেক্ট করছে সেগুলো পর্যন্ত কেড়ে নেওয়া হয়। মুখ্যমন্ত্রী যখন ওখান থেকে ঢোকেন, বেরোন, তার যাতে কোনো রকম প্রমাণ না থাকে তার সিসিটিভি ফুটেজ কলকাতা পুলিশ সেখান থেকে নিয়ে চলে যায়। ফলত যত রকম তথ্য প্রমাণ আছে সেখান থেকে হাতিয়ে নেয় বলে আজকে কে বলছে? ভারতবর্ষের সলিসিটর জেনারেল তুষার মেহতা। এবং এরপরে খুব ইন্টারেস্টিং একটা ঘটনা ঘটে, যেটা বললাম না, সেটা আপনাদেরকে ছোট্ট করে আগে একটু দেখিয়ে নি। সব শেষে, হিয়ারিংটা সব শেষে এটা ঘটেছে যে
এই ছোট্ট ক্লিপিংটা দেখুন কয়েক সেকেন্ডের, দেখে তারপর আপনাদের কাছে পুরো লাস্ট অংশটা কি ঘটলো সেটা আপনাদেরকে বলছি। Okay, no problem. On top of I'll take care of. Interim order maker. Yes, interim. Thing is going to happen. Nothing. But once there is an order, it has to be continued. Yes, that. Nobody can oppose it. Well, there's no question. Oppose this. Yes, sir, not say that. এই যে ক্লিপিংটা দেখলেন, এটা হচ্ছে পুরো হিয়ারিংটা আজকের যে শেষ হয়ে যাচ্ছে যখন, তখনকার ক্লিপিং। এটার ব্যাখ্যায় আসছি। এবার আসল জায়গাটা হলো যেটা, সেটা হচ্ছে তুষার মেহতা, মাননীয় তুষার মেহতা, তিনি কোন পয়েন্টটাকে বলতে চাইলেন, যেখানে প্রশ্নটা উঠেছিল মামলাটার মেনটেনেবিলিটি নিয়ে, যে ইডি আদৌ এই মামলাটা করতে পারে কি না। এই বেঞ্চে ইডি আদৌ মানে কারোর পারমিশন ছাড়া এই তদন্ত করতে পারে কি না। মিস্টার তুষার মেহতা সেখানে আর্টিকেল 14, যেটা কি করে, আর্টিকেল 14 আমাদের ক্ষেত্রে কি করা হয় সেটা আপনাদেরকে সংক্ষেপে একটু জানাচ্ছি। আর্টিকেল 14 হচ্ছে রাষ্ট্র বা ভারতের অভ্যন্তরে কোনো ব্যক্তিকে আইনের দৃষ্টিতে সমানভাবে যাতে দেখা হয়, সুরক্ষা দেওয়া হয়, সেই অধিকার দেয় আমাদের সংবিধানের ইয়েতে, সংবিধান অনুযায়ী। এবার তুষার মেহতা তিনি যেটা করেন, যে এখানে তিনি বোঝান একাধিকবার, যেখানে উঠে আসে সেই রাজীব কুমার যখন কিনা কলকাতা পুলিশ কমিশনার ছিলেন এবং সিবিআই তার এগেনস্টে তদন্ত করতে গেছিল, তার বাড়িতে রেড করতে গেছিল, এবং সেখানেও মুখ্যমন্ত্রী গিয়ে হাজির হন, বাইরে ধর্ণা বসান, এবং সিবিআই অফিসারদের কলকাতা পুলিশ দ্বারা গ্রেপ্তার করানো হয়। তাহলে আইনের দৃষ্টি, আইনের শাসনটাই যে সেখানে নেই, এইটা তুষার মেহতা বারবার তুলে ধরেন, যেটা আমরা সংবাদ মাধ্যমের তরফ থেকে অভিযোগ করতাম। আজকে নজিরবিহীন ঘটনা ঘটে গেল। আজকে ভারত সরকারের সলিসিটর জেনারেল তুষার মেহতা, ইডি, ডি রাজু, তারা সমস্ত রকমের, তারা যে সমস্ত আইনজীবীরা ছিলেন, তারা সর্বৈব এই প্রসঙ্গটা তুলে ধরতে চাইলেন। সঙ্গে সঙ্গে তারা উঠে আসলো আরো একটি প্রসঙ্গ, সদ্য ঘটে যাওয়া মোথাবাড়ি কাণ্ড, যেখানে জুডিশিয়াল অফিসারদের ঘেরাও করে রাখা হয় একটি নির্দিষ্ট সাংবিধানিক কাজের দ্বারা, সুপ্রিম কোর্ট দ্বারা নিযুক্ত সেই কাজ তারা করছিলেন, তাদের ঘেরাও করে রাখা হয়, তাদের উপর প্রাণঘাতী আঘাত করা হয়, যেটা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ এনআইএ তদন্ত দিতে বাধ্য হয়েছে। কাজেই সেখানে যে ললেসনেস, মানে আইন বলে কিছু নেই, বেআইনটাই যে সেখানে আইন, মানে ললেসনেসটাই হচ্ছে সেখানকার ল। এইটা মাননীয় সলিসিটর জেনারেল তুষার মেহতা একাধিক রকম উদাহরণ দিয়ে সেখানে তুলে ধরবার চেষ্টা করেন। এর সঙ্গে এটাও আসে যে কোনো সংস্থা যদি কোনো রকম তদন্ত করতে যায়, সমস্ত রকম ক্ষেত্রেই কিন্তু এই একই রকম প্যাটার্নটা দেখা যায়। সেটা ওই রাজীব কুমার কাণ্ডে, যেখানে মুখ্যমন্ত্রী নিজে ধর্নায় বসে পড়েছিলেন, শুধু তাই না, এখানে তারা ছবি অ্যালবাম দিয়ে বিচারপতি মিশ্রার এবং বিচারপতি আঞ্জেরিয়ার ডিভিশন বেঞ্চে তারা তুলে ধরেন যে এই দেখুন ধর্মাবতার, যে এই হচ্ছে ছবি, যে মুখ্যমন্ত্রী বসে আছেন, তাই না, পুলিশ কমিশনাররা, পুলিশের উচ্চপদস্থ ডিজিপি, তারা সেই ধর্নায় বসে রয়েছে মুখ্যমন্ত্রীর সঙ্গে। এটা কি করে সম্ভব হয়? তার মানে সেখানে তো ভারতবর্ষের কোনো রকম আইন সেখানে খাটছেই না, কোনো রকম ভাবে কোনো তদন্ত করা সম্ভবই হচ্ছে না। আপনারা মাথায় রাখুন। আপনাদের একটু মনে করে দিই, এই মামলাটা যখন শুরু হয়, মামলার মেনটেনেবিলিটি নিয়ে যখন কপিল সিব্বাল এবং মেনকা গুরুস্বামী এবং শ্যাম দেওয়ান তারা চড়া গলায় আবেদন করতে থাকেন, সওয়াল করতে থাকেন একদম প্রথম দিন, তখন এই বিচারপতি পি কে মিশ্রা কিন্তু বলেছিলেন যে আপনারা যা করেছেন তাতে 2 মিনিটে কিন্তু রায় দিয়ে দিতে পারতাম, কাজেই যা বলবেন ধীরে সুস্থে বলুন, আপনাদের কথা শুনবো। তা সেই কথা তাদের সমস্ত রকম ভাবে বলতে দিয়েছেন মিস্টার পি কে মিশ্রা এবং বিচারপতি মিস্টার আঞ্জারিয়া। কোনো ফাঁক রাখতে দেননি যাতে পরবর্তীতে বলতে না পারে যে আমাদের অমুক অংশটা বলতে দেওয়া হয়নি। আজকে যে সমস্ত এভিডেভিট তারা দাখিল করেছে, সেই সমস্ত এভিডেভিটের সূত্র ধরে তারা দেখাতে চাইছেন, দেখিয়েছেন যে এরপরে আসে আর্টিকেল 32। আর্টিকেল 32 কি? একটি মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইট।
এখানে প্রশ্ন উঠতে পারে, এখানে তো কোনো ব্যক্তি নয়, তারা প্রশ্ন তুলেছিলেন, মানে বিপক্ষের আইনজীবীরা বা অভিযুক্তের আইনজীবীরা, কপিল সিব্বাল, মেনকা গোস্বামীরা, যে ইডি কখনো কোনো একটা ব্যক্তি না, সেটা একটা প্রতিষ্ঠান। কিন্তু তুষার মেহতা এবং মিস্টার রাজু তারা এটা বলেন যে একজন নির্দিষ্ট জয়েন্ট ডিরেক্টরের অথরাইজেশন নিয়ে সেই প্রসঙ্গটাকে কাউন্টার করতে গিয়ে তারা বলেন যে অবশ্যই ইডি একটি নির্দিষ্ট সংস্থা, কেন্দ্রীয় সরকারের আন্ডারে একটি সংস্থা, কিন্তু সেখানে কোনো একটি ব্যক্তি সে কিন্তু তদন্ত করতে যাচ্ছে আর একজনের অথরাইজেশন নিয়ে। যখন এটা প্রমাণ করতে পারে যে অভিযোগ করা হয়েছিল যে স্ট্রেস পাসের অভিযোগ করা যদি প্রসঙ্গ ওঠে, সেখানে তারা তাদের আইডেন্টিটি কার্ড দেখিয়েছিল। এই আইডেন্টিটি কার্ড যে দেখিয়েছিল সেটা মুখ্যমন্ত্রীর যে এফিডেভিট তাতেই তারা বলে দিয়েছে, ডিজিপির যে এফিডেভিট সুপ্রিম কোর্টের তাতেই দেখিয়ে দিয়েছে, সেই রেফারেন্সটা তারা তুলে ধরেন। এই প্রসঙ্গে মিস্টার তুষার মেহতা এটাও জানেন যে অতীতে এ ঘটনাও এই রাজ্যের মধ্যে ঘটে গেছে, যে সেই সিবিআই অফিসারের যে ডিরেক্টর যখন এই তদন্তটা হচ্ছিল, ওই কি বলে কয়লা কেলেঙ্কারির তদন্ত, এবং মিস্টার রাজীব কুমার তৎকালীন ছিলেন পুলিশ কমিশনার ছিলেন, তারা যখন ফেঁসে যান তখন ওই সিবিআই এর জনৈক একজন ডিরেক্টর, তার বাড়িতে কলকাতা পুলিশ দিয়ে ঘিরে ফেলা হয়, তার বাড়ির দরজা ভাঙবার চেষ্টা করা হয়, বাড়ি মারা হয়, চিৎকার করা হয়, সব শেষে তালা মেরে দেওয়া হয়। তখন তিনি এবং তার স্ত্রী এবং কন্যা তারা দিল্লি সিবিআই অফিসে ফোন করে সাহায্য চান যাতে সেখান থেকে তাদেরকে রেস্কিউ করা হয়। তিনি বলেন যে ধর্মাবতার এই হচ্ছে ওই রাজ্যের একটা সিচুয়েশন, ললেসনেস। কাজেই যেখানে ললেসনেস থাকতে পারে, যে আর্টিকেল 14 বলছে সকলে যেন আইনের দৃষ্টিতে সমান হয়, এখানে এই ললেসনেসটাই হচ্ছে সেটা ভঙ্গ করছে আর্টিকেল 14 কে। এবং আর্টিকেল 32 বলছে যে কোনো সময় কোনো ব্যক্তি যদি তার মৌলিক অধিকার খর্বিত হয়েছে মনে করে, তাহলে সে সুপ্রিম কোর্টে এসে তার দরবার করতে পারে। এবং এক্ষেত্রেও সেই ওই আইনের চোখে যে সমান আর্টিকেল 14 ভঙ্গ হয়েছে, এবং সেই ভঙ্গ হয়েছে বলে আর্টিকেল 32-তে ইডি সুপ্রিম কোর্টের কাছে এসে হাজির হয়েছে অধিকার রক্ষার জন্য। এই সমস্ত সওয়াল জবাবটার মধ্যে থেকে আরো যে ইম্পর্টেন্ট জিনিসটা উঠে আসে সেটা হচ্ছে একজন সিটিং মুখ্যমন্ত্রী কি করে এই ধরনের নজিরবিহীন ঘটনা ঘটাতে পারে, যা অন্য আরো সমস্ত রাজ্য বা বিভিন্ন রকম প্রতিষ্ঠানকে উৎসাহিত করতে পারে যে এই ধরনের বিধি ভঙ্গের জন্য বা ইডি বা কোনো কেন্দ্রীয় এজেন্সির যে কোনো রকম তদন্তে বাধা দানের জন্য। এর পরবর্তীতে আসে মিস্টার রাজু, তিনিও সেই একই রকম বিষয়গুলোকে তুলে ধরবার চেষ্টা করেন যে আর্টিকেল 32 এবং আর্টিকেল 14-এর এই কেসটা কেন মেনটেনেবল। সব শেষে এটাও মাথায় রাখুন আপনারা যে এই বিচারপতি পি.কে. মিশ্রা কিন্তু অবজারভেশন দিয়েছিলেন আগের দিন, সেটা হচ্ছে এই যে যখন মেনকা গোস্বামীরা সওয়াল করছিলেন তখন এটা বলেছিলেন উনি, যে তারা সওয়াল করেছিল যে ইডি উইদাউট পারমিশন কি করে মুখ্যমন্ত্রীর এগেনস্টে তদন্ত করতে পারে বা কোনো রাজ্যে কোনো তদন্ত করতে পারে। তখন বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রা বলেছেন যে এই যে ঘটনাটা এটাই নজিরবিহীন, কিন্তু এটাও তো ভাবতে হবে যে কোনো মুখ্যমন্ত্রী যদি অপরাধ করেন তাহলে সেই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তদন্ত করতে গেলে সেই মুখ্যমন্ত্রীর কাছ থেকেই অনুমতি নিতে হবে। কাজে এই অলটুগেদার যদি আপনারা সমস্ত সওয়াল জবাবটাকে যদি আমি সামারাইজ করি, যতটা সম্ভব চেষ্টা করলাম সংক্ষেপে, 3-3.5 ঘন্টার সওয়াল জবাব, এবং ওই যে ক্লিপিংটা দেখালাম সেখানে বিচারপতি মিশ্রা নতুন ডেট হিয়ারিং এর দিতে গিয়ে কি বললেন, যেখানে তুষার মেহতা সলিসিটর জেনারেল তিনি বললেন যে মাননীয় ধর্মাবতার এটার হিয়ারিং তো হবে, একটা ইন্টারিম অর্ডার কি অন্তত দেবেন, একটা রায় তো অন্তত দেবেন। তখন বিচারপতি মিশ্রা কি বললেন যে থিং ইজ গোয়িং টু হ্যাপেন, কিছু একটা তো ঘটতে চলেছে, অর্ডার তো অবশ্যই দেব। আমরা যেটুকু ভয়েস শুনতে পেয়েছি, শুনে যেটুকু মনে হয়েছে, আপনাদেরও যা মনে হলো ওই জন্য দেখিয়ে দিলাম জিনিসটা, কারণ গোটা হিয়ারিংটা যদি এখানে ক্লিপ দেখাতে যাই এটা অনেক দীর্ঘ হয়ে যাবে। আর আজকালকার দর্শকরা অনেকেই একটু অধৈর্য, ছোট এপিসোড করুন। এখন সমস্ত বিশ্লেষণমূলক জিনিস তো ছোট এপিসোডের মধ্যে ধরানো যায় না, তাদের প্রতি রেসপেক্ট রেখেই যতটা সম্ভব
সামারাইজ করে এপিসোডটাকে করবার চেষ্টা করলাম, কিন্তু ঘটনা হচ্ছে এই যে পাপ বাপকে ছাড়ে না, এবং এই যে ভোটটা চলছে, রাষ্ট্রপতিকে অপমান করা থেকে শুরু করে এসআইআর এর বিচারপতিদের ওই পরিমাণ হ্যাকেল করা প্রাণহানিকর ঘটনা আজকে সুপ্রিম কোর্টে কিন্তু উঠে গেল, এবং পিছনের সমস্ত ইতিহাস, যাকে বলে কেঁচো খুঁড়তে কেউটে, সব বেরিয়ে আসলো। এবং বিচারপতিরা আশ্চর্য হলেন সেই ঘটনাগুলো শুনে, সমস্ত ছবিগুলো তারা দেখলেন, এবং সামনের দিন কিন্তু তারা রায় দান করবেন বলে জানালেন, যেটা আপনারাও শুনলেন। আমরা তো অপেক্ষা করে থাকবো। আগামীতে রয়েছে পশ্চিমবঙ্গের বিধানসভা দ্বিতীয় দফার ভোট, যে গেরুয়া ঝড় আজকে মানুষ দেখেছে উত্তরবঙ্গে। 93% মানুষ ঘরের বাইরে বেরিয়ে এসে ভোট দিয়েছে। কিসের জন্য দিয়েছে সেটা তো জানতে পারবো আমরা 4 তারিখ, কিন্তু তার আগে কি জানতে পারবো যে কার কার দরজায় হাত করা নিয়ে কে কে দাঁড়িয়ে আছে। সেটা শুধু দর্শক আপনাদের মতো আমরাও অপেক্ষা করব। আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়। মানুষের ভাষা সবার মনের কথা বলে। আপনারা একটু লাইক, শেয়ার, কমেন্ট করুন, আর একটু নোটিফিকেশন অন রাখুন। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে সামনের এপিসোডে। নমস্কার।